আচ্ছা, তোমাদের সাথে তাহলে আমরা কথা বলছিলাম হোস্ট এজেন্ট আর ভেক্টর এনভায়রনমেন্ট নিয়ে। তাহলে এই ক্ষেত্রে এজেন্ট হচ্ছে একটা শক্তিশালী জিনিস যেটা তোমার শরীরে ঢুকে তোমার শরীরে ডিজিজ ক্রিয়েট করার চেষ্টা করবে। এখন এখানে ভেক্টর কি জিনিস এটা আগে বলে নেই। এজেন্ট সরাসরি তোমার বডিতে ঢুকে যেতে পারে অথবা কোনো একটা যানবাহনের মাধ্যমে গিয়ে তোমার শরীরে ঢুকতে পারে। এখানে যানবাহন হিসেবে সে যাকে ইউজ করবে সেটাই হচ্ছে ভেক্টর। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, ম্যালেরিয়া এটা আমাদের চিটং রিজিয়নে সবচেয়ে কমনলি হয়। তাহলে আর যদি আমরা গত বছরের কথা চিন্তা করি তাহলে ডেঙ্গু এপিডেমিক ছিল অনেক বেশি। তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে ছিল এজেন্ট কি কেউ জানো? ডেঙ্গুর ক্ষেত্রে কোনটা এজেন্ট হবে কোনটা ভেক্টর হবে? এগুলো তোমাদেরকে এভাবে করে এক্সাম্পল গুলো ভেঙে দিচ্ছি কারণ এগুলো তোমাদেরকে পরীক্ষায় অবশ্যই জিজ্ঞেস করবে। ম্যাম মশাটা কি এজেন্ট হবে? না, মসকুইটো হচ্ছে তোমার ভেক্টর আর এডিস মসকুইটো। আর হচ্ছে এজেন্ট হচ্ছে ডেঙ্গি ভাইরাস। ঠিক আছে, এটা একটা ভাইরাস জনিত রোগ। এটা মসকুইটোর বডিতে ঢুকে এবং মসকুইটো গিয়ে যখন হিউম্যানকে বাইট করে তখন তার ডেঙ্গি হতে পারে। তারপরে ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রেও ভেক্টর হচ্ছে মসকুইটো। সেক্ষেত্রে কি মসকুইটো নাম জানো? এইডস মশা। এডিস, হ্যাঁ। তারপরে এই ক্ষেত্রে এজেন্ট কি হবে? তোমরা কিন্তু পড়ে আসছো এগুলো, ইন্টারমিডিয়েটে পড়ছো। ব্লাড ম্যাডাম। কি বলছো বলো তো একজন? ব্লাড মডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম, ভিভেক্স, ওভালি, ফ্যালসিপেরাম, অনেকগুলো 4 ধরনের পড়ছো তোমরা, তাই না? ইন্টারমিডিয়েটে ছিল তোমাদের, এখন কি বাদ দিয়ে দিচ্ছে সিলেবাস থেকে? না ম্যাম আছে। তাহলে তো জানার কথা। তাহলে এখানে প্লাজমোডিয়াম হচ্ছে তোমার ম্যালেরিয়ার এজেন্ট। এটা একটা প্যারাসাইট, নট ভাইরাস। ঠিক আছে, ডেঙ্গির ক্ষেত্রে যেটা যেমন সেটা ভাইরাস ছিল, এটার ক্ষেত্রে হচ্ছে প্যারাসাইট। আর এখানে ভেক্টর মানে তার খোলস হচ্ছে এডিস মসকুইটো। ঠিক তেমনি ভাবে আরো যদি চিন্তা করো, যেমন করোনার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো কিন্তু ভেক্টর নাই। ঠিক আছে, এটা ডিরেক্ট ট্রান্সমিশন হয় কিভাবে? রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে, মানে ড্রপলেট ইনফেকশন হচ্ছে এটার মেইন। সেজন্য এটার ক্ষেত্রে কোনো ভেক্টর লাগে না। বুঝে গেছে ম্যাম? তাহলে প্যারাসাইট আর ভাইরাসের মধ্যে মেইন ডিফারেন্সেসটা কি? এগুলো হচ্ছে তোমরা যখন মাইক্রোবায়োলজি পড়বা তখন বুঝতে পারবা। মানে হচ্ছে অর্গানিজম গুলোকেই কিছু ভাগ করা আছে, কিছু হচ্ছে ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, কিছু প্যারাসাইট আর কিছু হচ্ছে ফাঙ্গাস। এগুলো হচ্ছে তাদের স্ট্রাকচারাল কম্পোনেন্টের উপর ভিত্তি করে আলাদা আলাদা করা। সেগুলো তোমরা ডিটেলস যখন মাইক্রোবায়োলজি পড়বা তখন বুঝতে পারবা আরো ভালোভাবে। এখন শুধু জেনে রাখো যে একটা ভাইরাস, একটা, তোমাদের কোনটা ভাইরাস সেটা জিজ্ঞেস করবে না, কিন্তু কমন যেগুলো তোমরা সচরাচর সবসময় দেখছো যে রোগগুলো হতে, সেগুলোর ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া। আমরা এই কার্ডটা যখন আরো সামনের দিকে পড়বো তখন কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ তোমরা নাম জানবা। যেমন ধরো ডিসেন্ট্রি, তারপরে হচ্ছে ডায়রিয়া, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দিয়েও হয়, ভাইরাস দিয়েও হয়, আবার ডিসেন্ট্রি প্যারাসাইট দিয়েও হতে পারে। আবার হচ্ছে এন্টারিক ফিভার, যেটা মানে হচ্ছে টাইফয়েড, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ঘটিত। তারপরে টিটেনাস হয়, এটাও ব্যাকটেরিয়া ঘটিত। আর তারপর স্কিন ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন, এগুলো হচ্ছে তোমার মোস্টলি ব্যাকটেরিয়া দিয়ে হয়, ভাইরাস দিয়েও হতে পারে। যেমন ধরো এই যে কোভিড-19 যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রেসপিরেটরি ইনফেকশন করে, এক্ষেত্রে এটা ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, ডিফারেন্সটা তোমরা তাহলে পরে বুঝতে পারবা। আর কমনলি আরেকটা এক্সাম্পল তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস এর ক্ষেত্রে ভেক্টর কোনটা জানো কেউ?
পড়ে আসছো সবই। ফাইলেরিয়া। কিউলেক্স মসকুইটো হচ্ছে ভেক্টর, ঠিক আছে। আর ফাইলেরিয়া যেটা বলছো উশেরেরিয়া, ঠিক আছে, এটা হলো তোমার এজেন্ট। সবগুলোর ক্ষেত্রে তাহলে হোস্ট কে হিউম্যান। আর এনভায়রনমেন্টের কথা যদি চিন্তা করতে যাও তাহলে এনভায়রনমেন্ট হচ্ছে তোমার, যেমন ধরো ম্যালেরিয়ার ক্ষেত্রে হিল ট্র্যাক, এই ধরনের এরিয়াগুলো। আর ডেঙ্গির ক্ষেত্রে হচ্ছে ওই যে তোমরা জানো পানি জমে থাকা পানি অথবা এই ধরনের যেখানে থাকবে সেখানে ডেঙ্গি হতে পারে বেশি। তারপরে হচ্ছে আরেকটা কমন ডিজিজ কালাজ্বর। কালাজ্বরের ক্ষেত্রে এজেন্ট হচ্ছে তোমার লিশমেনিয়া ডোনোভানি। আরো কয়েকটা টাইপ আছে, মানে তোমরা যদি একদম গ্রসলি বলো তাহলে লিশমেনিয়া। আর এক্ষেত্রে ভেক্টর হচ্ছে স্যান্ড ফ্লাই, ঠিক আছে, একটু মনে রাখো এগুলো, সামনে আবার আসবে এগুলো। স্যান্ড ফ্লাই, তাহলে এটা কি করে? কালাজ্বর করে। এটার জন্য এনভায়রনমেন্ট হচ্ছে কিছু এন্ডেমিক এরিয়া আছে। এন্ডেমিক এরিয়া মানে কি বোঝো কিনা তোমরা? এন্ডেমিক মানে একটা নির্দিষ্ট এরিয়াতে যখন রোগটা ছড়ায়। হ্যাঁ, একটা নির্দিষ্ট এরিয়াতে, তো সেটা হচ্ছে এন্ডেমিক জোন বলে। যেমন ধরো ম্যালেরিয়ার এন্ডেমিক জোন হচ্ছে চিটং হিল ট্র্যাক, যেই গুলো আছে ডিস্ট্রিক্ট ওগুলো। আর কালাজ্বরের এন্ডেমিক এরিয়া হচ্ছে উত্তরবঙ্গের দিকে। তো ওখানে কালাজ্বরের অর্গানিজমটা বেশি থাকে হচ্ছে তোমার মাটির তৈরি যে ঘরগুলো আছে সেগুলোতে। যদিও এখন মাটির ঘর অনেক কমে আসছে, তারপরও উত্তরবঙ্গের দিকে এখনো অনেক পাওয়া যায়, সেজন্য এখানে এখনো এন্ডেমিক জোন হিসেবে এটা আছে। তারপরে হচ্ছে এখন তাহলে আমরা মূল পড়াশোনায় চলে আসি। স্লাইড দেখতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। এন্টোমোলজি ডেফিনিশন খেয়াল করো। স্টাডি অফ আর্থ্রোপড নোন এজ এন্টোমোলজি। মানে হচ্ছে এখানে কিন্তু মানে স্টাডি অফ আর্থ্রোপড, যেই আর্থ্রোপড গুলো তোমার ভেক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে, নট কিন্তু ডিজিজ এজেন্ট। আমাদের এন্টোমোলজির কন্টেন্ট হচ্ছে তাহলে কি ডিজিজের ভেক্টর গুলো। এজেন্ট গুলো কোথায় পড়বা তোমরা? মাইক্রোবায়োলজিতে। তাহলে এখানে কিন্তু এজেন্ট আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিজিজ কজিং ভেক্টর। তারপরে হচ্ছে এন্টোমোলজি হচ্ছে তাহলে স্টাডি অফ আর্থ্রোপড। আর মেডিকেল এন্টোমোলজি হচ্ছে তোমরা মেডিকেল শব্দটা যোগ করে দিবা, রিলেটেড টু মেডিকেল, ঠিক আছে। তাহলে স্টাডি অফ আর্থ্রোপড অফ মেডিকেল ইম্পর্টেন্স ইজ নোন এজ মেডিকেল এন্টোমোলজি। আর আর্থ্রোপড হচ্ছে জয়েন্ট ফুটেড ইন্টারভার্টিব্রেট গুলো, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। এখন ক্লাসিফিকেশন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট আর্থ্রোপড, এক্ষেত্রে কি কি আছে? তিন ধরনের। তোমরা কিছু কিছু রেফারেন্স বুকে আরো 2টা দেখতে পাবা, এই 3টা ছাড়াও টোটাল 5টা দেখতে পাবা। আমাদের মেইনলি দরকার হচ্ছে এই 3টা। তাহলে সাবডিভিশন গুলো কি? ইনসেক্টা, অ্যারাকনিডা, ক্রাস্টেশিয়া। ইনসেক্টাতে আছে মসকুইটো, ফ্লাইস। ফ্লাইস মানে হচ্ছে মেইনলি মাছি, বাংলায় যেগুলো তোমরা চেনো মাছি হিসেবে সেগুলো। মসকুইটোর মধ্যে অ্যানোফিলিস মসকুইটো আছে, এডিস মসকুইটো, তারপর কিউলেক্স মসকুইটো। তারপরে ফ্লাইস এর ক্ষেত্রে হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাইস। এই যে স্যান্ড ফ্লাইটাই হচ্ছে তোমার কালাজ্বরের ভেক্টর, বলছি তোমাদেরকে একটু আগে। তারপর সিসি ফ্লাই, ব্ল্যাক ফ্লাই। আর হিউম্যান লাইসের ক্ষেত্রে লাইস মানে তো জানোই উকুন, এক্ষেত্রে হেড এন্ড বডি লাইস, ক্রেব লাইস। তারপর হচ্ছে ফ্লিয়া, ফ্লাইস আর ফ্লিয়া স্পেলিং খেয়াল করো, দুটা আলাদা জিনিস, রেড ফ্লিয়া, স্যান্ড ফ্লিয়া। এখন রেড ফ্লিয়া হচ্ছে একটা ডিজিজ করে, যে ডিজিজটার নাম জানলেই হবে। সেটা হচ্ছে তোমরা নামটা জানো সবাই, প্লেগ রোগ। নাম শুনছো না? ইয়েস ম্যাম। তাহলে এটা হয় প্লেগ ব্যাসিলাই দিয়ে, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপর অ্যারাকনিডাতে আছে টিক,
হার্টিক, সফটিক। মাইটে আছে হচ্ছে সম্বিকিউলিড মাইট, ইচ মাইট। এখানে একটু প্রিন্টিং এর সমস্যা আছে, স্পেলিং এ। এখানে ট্রম্বিকিউলিড মাইট এইটুকু লিখলেই হবে, উপরের ওয়ার্ডটা মিস্টেকলি চলে আসছে, এটা লিখতে হবে না। ক্রাস্টেশিয়াতে আছে হচ্ছে সাইক্লপস। তাহলে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসেক্টা গ্রুপটা। ইনসেক্টা গ্রুপের ডিজিজ গুলোই হচ্ছে মেইনলি কমন। এই ক্ষেত্রে আরো বেশি কমনলি হয় হচ্ছে মসকুইটো বর্ন ডিজিজ, ফ্লাই বর্ন ডিজিজ। বুঝে গেছে? আরগুলো ডিজিজ করে, কিন্তু ওগুলো অত বেশি পরিচিত কোনো ডিজিজ না। এখন দেখো ক্যারেক্টারিস্টিক অফ ডিফারেন্ট আর্থ্রোপডস। ইনসেক্টের ক্যারেক্টারিস্টিক কেমন, অ্যারাকনিডার ক্যারেক্টারিস্টিক কেমন, ক্রাস্টেশিয়ার ক্যারেক্টারিস্টিক কেমন। এখানে কোনটার কত পেয়ার লেগ থাকে, অ্যান্টেনা কার আছে কার নাই, তারপর উইংস কার ক্ষেত্রে থাকে কার ক্ষেত্রে থাকে না, এগুলো তো লিখবাই। তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাবিটেট, কাকে কোথায় পাওয়া যাবে। ইনসেক্টা আর অ্যারাকনিডা পাওয়া যায় হচ্ছে তোমার প্লেইনল্যান্ডে, না সবাই দেখ। ক্রাস্টেশিয়া পাওয়া যায় হচ্ছে ওয়াটার সারফেসে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম, মোড অফ ট্রান্সমিশন অফ আর্থ্রোপড বর্ন ডিজিজ। যেমন হচ্ছে করোনার ক্ষেত্রে মোড অফ ট্রান্সমিশন কি? ডিরেক্ট ট্রান্সমিশন তোমাদেরকে বলছিলাম। তাহলে দেখো এখানে 3 ধরনের ট্রান্সমিশনের কথা লেখা আছে, ডিরেক্ট কন্টাক্ট, মেকানিক্যাল ট্রান্সমিশন আর হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। তাহলে কোভিড এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্ট কন্টাক্ট অথবা ডিরেক্ট ট্রান্সমিশন। মানে এটার জন্য ডিরেক্ট ট্রান্সমিশনটা হচ্ছে তোমার মাঝখানে কোনো ভেক্টর লাগবে না, অথবা কিছুই লাগবে না, এটা সরাসরি তোমার বডিতে ঢুকে যাবে। কারো সেই ডিজিজ এজেন্ট ক্যারি করতেছে এরকম কেউ যদি তোমার সংস্পর্শে আসে, তুমিও সেই ডিজিজে ইনফেক্টেড হয়ে যাবে। এটাই হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট। মেকানিক্যাল ট্রান্সমিশন হচ্ছে এক্ষেত্রে ভেক্টর লাগবে না, কিন্তু ভেক্টর ঠিক আছে ভেক্টর লাগবে, ভেক্টরটা লাগবে, কিন্তু ভেক্টর তোমার কাছে আসার জন্য আরেকটা মেকানিক্যাল কোনো জিনিস লাগবে। যেমন এক্সাম্পল হচ্ছে ডায়রিয়া। ঠিক আছে? ডায়রিয়া কি দিয়ে হয়? ধরো শিগেলা দিয়ে ডায়রিয়া হয়। তাহলে এই শিগেলাটা থাকবে হচ্ছে তোমার কোথায়? হাউস ফ্লাইতে। এই হাউস ফ্লাইটা সরাসরি তোমাকে কিন্তু বাইট করবে না। ঠিক আছে? মাছি কি মানুষকে কামড় দিতে পারে? পারে না। তাহলে এটা কিভাবে তোমার শরীরে ঢুকবে? এটা তোমার খাবারে বসবে। ঠিক আছে? তাহলে এখানে একটা মেকানিক্যাল একটা আরেকটা মাধ্যম লাগছে, সেটা হচ্ছে ফুড। তাহলে এটা একটা ফুডবর্ন ডিজিজ, আর হচ্ছে অথবা হতে পারে সেটা পানির মাধ্যমে। যেমন ধরো হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস এ, এই ভাইরাসগুলো এগুলো পানিতে থাকতে পারে অথবা খাবারেও থাকতে পারে। তাহলে সেগুলো ওই পানিটা, ইনফেক্টেড পানিটা খাওয়ার মাধ্যমে তোমার শরীরে চলে আসবে। এখানে একটা মাধ্যম লাগছে, সেটা হচ্ছে পানি। আবার মিল্ক বর্ন ডিজিজ, যেমন ধরো মাইকোব্যাকটেরিয়াম ববিস অথবা টিউবারকুলোসিস হতে পারে। এইটা সরাসরি তোমার বডিতে আসবে না, কারণ এটা আছে গরুর শরীরে। সেই গরু থেকে তুমি যখন সেই মিল্কটা খাবা, তখন তোমার শরীরে মিল্ক বর্ন ডিজিজ হিসেবে এটা চলে আসবে। কিন্তু যেহেতু কাউ মিল্ক ছাড়া এটা আর কোনোভাবে তোমাকে ইনফেক্টেড করার কোনো সম্ভাবনা নেই, তাহলে সেটা মেকানিক্যাল ট্রান্সমিশন। আর ডিরেক্ট ট্রান্সমিশনের এক্সাম্পল গুলো একটু তোমাদেরকে বলি। যেমন ধরো পেডিকুলোসিস কারো মাথায় ধরো উকুন আছে,
তোমার খুব ক্লোজ কেউ পার্সন, তোমার বোন হতে পারে অথবা তোমার যে কোনো আত্মীয় স্বজন তোমার বাসায় বেড়াতে আসলো, তার মাথা থেকে তোমার মাথায় চলে আসবে। অথবা স্ক্যাবিস খুব কমন একটা ডিজিজ, যেটা তোমরা ইন্টার্নশিপ করার সময় অথবা কারো যদি স্কিনে প্লেসমেন্ট থাকে, যদি একদিন তুমি স্কিন আউটডোরে বসো, তাহলে সেখানে যদি 40 জন পেশেন্ট ডেইলি থাকে, তার মধ্যে 20 জনেরই তুমি দেখবে স্ক্যাবিস আছে। এত বেশি কমন ডিজিজ। এটা হচ্ছে হোল বডি চুলকায় এবং যার আছে তার ফ্যামিলির সবার থাকবে, কেউ এটা থেকে বাদ যাবে না। আর তখন এটা ট্রিটমেন্ট একজনকে দিলেই শুধুমাত্র ট্রিটমেন্ট হবে না, যে তোমার কাছে আসবে তাকে তার পুরো ফ্যামিলি সহ ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য এটা বলা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট। এখন আসো বায়োলজিক্যাল ট্রান্সমিশন। বায়োলজিক্যাল ট্রান্সমিশনের ডিজিজ অনেকগুলো, যেগুলো তোমরা জানো। আমরা এতক্ষণ যেগুলো বললাম, একটা ভেক্টর লাগবে, ভেক্টরটা গিয়ে তোমাকে বাইট করবে, ঠিক আছে, অথবা তোমার যে কোনো ভাবে তোমাকে তোমার শরীরে ইনজেক্ট করবে, মানে ভেক্টর এসে সরাসরি তোমার কন্ট্যাক্টে লাগবে, আর কোনো মিডিয়া কিন্তু লাগবে না, যেটা মেকানিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা মিডিয়া হিসেবে কোনো একটা বিষয় লাগছিল। তাহলে বায়োলজিক্যাল ট্রান্সমিশনের এক্সাম্পল গুলো কি? এই যে এতক্ষণ বললাম, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, এইগুলো। এটা আবার 3টা ভাগে ভাগ করা। এখানে দেখো একটা কথা লেখা আছে যে যেই ভেক্টর, ওই ভেক্টরে কিন্তু এজেন্টের মাল্টিপ্লিকেশন হবে এবং ডেভেলপমেন্টাল চেঞ্জ হবে। যেমন ধরো প্লাজমোডিয়াম যখন মসকুইটোর বডিতে যায়, তখন সেটা সেখানে মাল্টিপ্লাই করে একটা থেকে অনেকগুলো হয়ে যায়, আবার সেটা কিছু ডেভেলপমেন্টাল স্টেজ পার করে তারপরে ম্যাচিউর স্টেজে যায়। যেমন তোমরা সেগুলো নামগুলো জানো, যে সাইজন, মেরোজয়েড, হিপনোজয়েড, এগুলোকে বলছে ডেভেলপমেন্টাল স্টেজ। তাহলে 2টা জিনিস হবে, এটা মনে রাখবা, মাল্টিপ্লিকেশন সাথে হচ্ছে ডেভেলপমেন্টাল চেঞ্জ। এখন এই 2টা জিনিস হওয়া না হওয়ার উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করা বায়োলজিক্যাল ট্রান্সমিশনকে। এগুলো হচ্ছে প্রোপাগেটিভ, সাইক্লোপ্রোপাগেটিভ, সাইক্লো ডেভেলপমেন্টাল। এখানে নাম থেকে আমরা মনে রাখার চেষ্টা করব যে আসলে কি কি হচ্ছে। প্রোপাগেটিভ মানে তোমরা বুঝতে পারছো টার্মটা, এটা মানে হচ্ছে প্রোপাগেশন হওয়া, একটা থেকে অনেকগুলো হয়ে যাওয়া। তাহলে এখানে কি হবে? প্রোপাগেটিভ ট্রান্সমিশনের যে ইয়েটা থাকবে, যে এক্সাম্পল গুলো আমরা বলবো, সেখানে এজেন্টটা ভেক্টরের শরীরে শুধুমাত্র মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, কোনো ডেভেলপমেন্টাল চেঞ্জ হবে না, যেই স্টেজে সে ঢুকবে সেই স্টেজেই থাকবে। তারপর সাইক্লোপ্রোপাগেটিভ, এখানে নাম থেকেই মনে রাখবা, সাইক্লো যেহেতু আছে তাহলে এখানে সাইক্লিক্যাল চেঞ্জ মানে ডেভেলপমেন্টাল চেঞ্জও হবে। প্রোপাগেটিভ টার্ম যেহেতু আছে তাহলে প্রোপাগেশনও হবে, মানে মাল্টিপ্লিকেশনও হবে। সাইক্লোপ্রোপাগেটিভে তাহলে 2টাই হবে। এক্সাম্পল গুলোর সাথে বলে ফেলি। প্রোপাগেটিভের এক্সাম্পল হচ্ছে প্লেগ ব্যাসিলাই ইন র্যাট ফ্লিয়া। তাহলে র্যাট ফ্লিয়া হচ্ছে ভেক্টর, প্লেগ ব্যাসিলাই যেটা, সেটা হচ্ছে এজেন্ট। তাহলে র্যাট ফ্লিয়াতে প্লেগ ব্যাসিলাইটা শুধুমাত্র মাল্টিপ্লিকেশন হবে, সাইক্লিক্যাল কোনো চেঞ্জ হবে না। কিন্তু ম্যালেরিয়া প্যারাসাইট ইন অ্যানোফিলিস মসকুইটো। আচ্ছা, ম্যালেরিয়ার ক্ষেত্রে তোমরা এডিস মসকুইটো বলছিলা, এটা অ্যানোফিলিস হবে, আমি আসলে খেয়াল করি নাই, এটা তোমরা কারেকশন করে নিও। তাহলে ম্যালেরিয়া প্যারাসাইটটা অ্যানোফিলিস মসকুইটোতে মাল্টিপ্লিকেশনও করবে, আবার সাইক্লিক্যাল চেঞ্জও করবে, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে স্টেজগুলো পড়ে আসছো, এগুলো পরে আবার তোমরা মাইক্রোবায়োলজিতে পড়বা। আর এই ক্ষেত্রে হচ্ছে মসকুইটোর স্টেজের ছবি আঁকতে হয়, মসকুইটোর স্টেজ না, মসকুইটোর লাইফ সাইকেলের ছবি আঁকতে হয়। সেক্ষেত্রেও তোমরা এগুলো একটু করে জেনে রাখতে হবে। তোমরা বইতে মসকুইটোর লাইফ সাইকেলের ছবি দেখবা, এটা একটু নিজে নিজে আঁকার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? ভাইবাতে এটা তোমাদেরকে আঁকতে দিবে, যদিও এখন সরাসরি হবে না তোমাদের ভাইবা, অনলাইনে হবে। এক্ষেত্রে নাও দিতে পারে, আবার স্যাররা চাইলে দিতেও পারেন। তারপরে হচ্ছে সাইক্লো ডেভেলপমেন্টাল। তাহলে সাইক্লো ডেভেলপমেন্টালের ক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে শুধু সাইক্লিক্যাল চেঞ্জ হবে,
কিন্তু কোনো ধরনের প্রোপাগেশন হবে না। বুঝে গেছে? তাহলে সাইক্লিক্যাল চেঞ্জ হবে কিন্তু প্রোপাগেশন হবে না, কোনো ধরনের মাল্টিপ্লাই সে করবে না। তাহলে দেখো, when disease agent undergoes cyclical change but does not multiplies in vector, এক্ষেত্রে এক্সাম্পল দেওয়া আছে ফাইলেরিয়াল প্যারাসাইট ইন কিউলেক্স মসকিটো। সবগুলো এক্সাম্পলই তোমাদের জানার মধ্যেই আছে। যেমন ফাইলেরিয়াল প্যারাসাইট যেটা উশেরেরিয়া ব্যাংক্রফটি, এটা কিউলেক্স মসকিটোতে শুধুমাত্র ডেভেলপমেন্টাল চেঞ্জ করবে কিন্তু কখনোই এটা মাল্টিপ্লিকেশন করবে না। ঠিক আছে, আর সাথে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো লিখে রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এতটুকুই থাকুক। তোমাদের মোটামুটি 2টা আইটেম কভার হয়ে গেছে, নেক্সট ক্লাসে বাকিগুলো করাই দিব। সবাই একটু তাহলে এখন থেকে পড়া শুরু করো, যেহেতু তোমাদের কার্ড ফাইনালের ডেট পড়ে গেছে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম তো ফার্স্ট প্রফিট কি করব? ফার্স্ট প্রফিট কি করবা? এটা তো এখন তোমাদেরকে দিতেই হবে। এটা সবাই পরীক্ষা দেওয়ার সময় স্যারদেরও মাথায় থাকবে, ফার্স্ট প্রফিট যারা পরীক্ষা এক্সামিনার থাকবে তাদেরও মাথায় থাকবে যে তোমরা একটা স্পেশাল সিচুয়েশন পার করছো। তো সেই হিসেবে তোমাদের জন্য সফট কর্নার থাকবে, কিন্তু তোমরা সময় নষ্ট করতেছো কিনা এটা তোমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক আছে, তোমরা তো এতদিন এই যে সময়গুলো গেল, তোমরা সারাদিন কি ফার্স্ট প্রফের বই নিয়ে বসেছিলা? অনেস্টলি বলো, ফার্স্ট প্রফের বই নিয়ে কি সারাদিন বসেছিলা? ম্যাম কোনোটাই হচ্ছে না। কোনোটাই হচ্ছে না। এখন আমরাও যেহেতু তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমরাও সময়গুলো পার করে আসছি, আমরাও জানি আসলে স্টুডেন্টরা কি করে। স্টুডেন্টরা পরীক্ষার আগের রাতে পড়ার জন্য বসে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো এটা করে দেখেই হচ্ছে মেডিকেল স্টুডেন্ট যারা, ওদের পরীক্ষার আগের রাতে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। সেই জন্যই বারবার বলি যে তোমাদেরকে প্রতিদিন একটু পড়ে রাখবা। প্রতিদিন পড়ে রাখলে কিন্তু বার্ডেন হয় না। তো যাই হোক, এখন দোয়া করো যদি বেশি ম্যাম করে। এক্সটার্নাল যদি বলে এতদিন টাইম পাইছো কি করছো তোমরা, তো যদি সফট কর্নার না দেখাই? তা তো বলতে পারে। এখন তারপরও চেষ্টা তো তোমাদের করতে হবে। মানুষের 100% চেষ্টা থাকলে বাকিটা স্রষ্টা ফিল আপ করে দিতে পারে। কিন্তু যদি তোমাদের চেষ্টায় ত্রুটি থাকে তাহলে সেই ক্ষেত্রে তো তোমার লাক ফেভার নাও করতে পারে, করতেও পারে। ঠিক আছে, চেষ্টা করতে কোনো ধরনের গাফলতি করবা না, তাহলে দেখবা ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, আর ফার্স্ট প্রফিট ডেট যখন দিয়ে দিবে তখন তো তোমরা তোমাদের এই ফেজে সব ধরনের ক্লাস পরীক্ষা ক্লোজ করে দেওয়া হবে। এই যে যেমন ফার্স্ট টার্মটা তোমাদের আগে নিয়ে ফেলা হচ্ছে এই জন্যই যে তোমাদের অক্টোবরে পরীক্ষার ডেট দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর স্যাররা তোমাদের কথা যতটুকু চিন্তা করে তোমরাও ততটুকু তোমাদের নিজেদের কথা চিন্তা করো না। ব্যাপারটা এমন, তোমাদের টিচাররা তোমাদের প্রতি অনেক বেশি কোঅপারেটিভ। তোমরা কিভাবে ভালো করবা সেটা টিচাররা কিন্তু অনেক বেশি ভাবে। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কারণে তোমরা শুধু চেষ্টা করতে থাকো, টাইম নষ্ট করো না। বুঝে গেছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।